বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি 2023 সালের শেষে মুক্তিপ্রাপ্ত মানি হাইস্ট বার্লিন সিরিজের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্বের এক্সপ্লেনেশন। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা চাইলে প্রথম পর্বটি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। আমি ডান পাশের উপরের কর্নারে আই বাটনে প্রথম ভিডিওর লিঙ্কটি দিয়ে দিচ্ছি। তবে খুব সংক্ষেপে প্রথম পর্বে যা যা ঘটেছিল আমি এখানেই তোমাদেরকে বলে দিচ্ছি। বার্লিন প্যারিসের 34টি শহরে অবস্থানরত 63টি রাজপরিবারের কাছ থেকে এক রাতে 44 মিলিয়ন ইউরো সমমূল্যের স্বর্ণ চুরি করতে চায়। চুরি করার সুবিধার্থে বার্লিন অকশন হাউসের ডিরেক্টরের উপর নজরদারি করতে শুরু করে। পাশাপাশি বার্লিনের টিম একটি চার্চের আন্ডারগ্রাউন্ড থেকে অকশন হাউস পর্যন্ত মাটি খনন করতে শুরু করে। এর মধ্যে বার্লিন ডিরেক্টরের স্ত্রী ক্যামিলির প্রেমে পড়ে যায়। এর পরের ঘটনাগুলো কি ঘটতে চলেছে তা আমরা আজকে জানতে চলেছি। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বার্লিন ক্যামেলির সাথে দেখা করার জন্য সেজেগুজে হোটেল রুম থেকে বাইরে বেরিয়ে এসেছে। আর সে ক্যামেলিকে উদ্দেশ্য করে বলে, আরে বাহ, ব্যাপারটা খুবই চমৎকার, আমরা দুজন তো পাশাপাশি হোটেলেই অবস্থান করছি। ক্যামেলি এবারও বার্লিনকে তেমন পাত্তা না দেওয়ার কারণ তার অপেরা কনসার্টে যাওয়ার জন্য তাড়া ছিল। তখন বার্লিন তার সাথে যেতে চায় যাতে করে দুজনের মধ্যে আলাপচারিতা ও পরিচয় হয়। তারা চলে যাওয়ার সাথে সাথে হোটেলের সামনে ক্যামেরন বাইক নিয়ে আসে। এরপর সে রয়ের রুমে যায়। এরপর রয় ক্যামেরনকে বসে বসে সিসিটিভি মনিটর করতে বলে। তবে ক্যামেরন রয়ের সাথে যাওয়ার জন্য জেদ ধরে। রয় ক্যামেরনের জোড়াজুড়িতে তাকে সাথে নিয়ে বের হয় ফাদারের কাছ থেকে পেয়ালা উদ্ধার করার জন্য। অন্যদিকে ক্যামেলি যাত্রাপথে গাড়ির মধ্যে তার কনসার্ট ড্রেস চেঞ্জ করে। অপেরা ক্লাবের সামনে পৌঁছালে এটা দেখে বার্লিনের তো চক্ষু পুরাই চড়কগাছ হয়ে যায়। আসলে আমিও বার্লিনের মতো আকাশ থেকে পড়েছি। এই অপেরা ক্লাবে যে ডিজে কনসার্ট হবে সেটা বার্লিনের মতো আমিও বুঝতে পারিনি। অপেরা ক্লাবে সব মাতাল গুন্ডাদের আড্ডাখানা ছিল। এদিকে রয় এবং ক্যামেরন বাইক নিয়ে ফাদারের জন্য অপেক্ষা করতে থাকে। ফাদার ট্যাক্সি কল করলে রয় বাইক নিয়ে ফাদারের জন্য এগিয়ে যায়। আর ক্যামেরন পিছন থেকে ফাদারের হাতে থাকা পেয়ালার ব্যাগটি টান দেয়। কিন্তু ফাদার খুব শক্ত করে ব্যাগটি ধরে রাখলে সে ব্যাগের সাথে সাথে রাস্তায় ছ্যাঁচড়াতে থাকে। ফাদারের চিল্লানি শুনে তার সাথে থাকা দুইজন বডিগার্ডের মধ্যে একজন একটি ট্র্যাশ ক্যান বাইকের দিকে ছুঁড়ে মারে। ফলে রয় এবং ক্যামেরন বাইক থেকে ছিটকে পড়ে যায়। তারা দ্রুত পেয়ালার ব্যাগটি নিয়ে বাইকটি রেখেই দৌড়ে পালাতে থাকে। সাথে সাথে বডিগার্ড দুইজন তাদের বাইক নিয়ে তাদের পিছু করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বিয়ের অনুষ্ঠানের মধ্যে চলে আসে। আর সেখানে বরকনের জন্য রাখা গাড়িটি নিয়ে তারা পালাতে শুরু করে। বডিগার্ড দুইজন বিয়ের ভিড়ের মধ্যে ফেসে যায়। খানিকটা সামনে গেলে রয় ও ক্যামেরন আরও একটি ঝামেলার মধ্যে পড়ে। এইখানে কেউ একজন মারা গিয়েছিল। তারা এই ভিড়ের মধ্যেও ফেসে যায়। ওদিকে বডিগার্ড দুইজন তাদেরকে পিছু করতে থাকে। এই সিনের কিছু অংশ টম ক্রুজের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েছে সেটি দেখেই বোঝা যাচ্ছে। রয় এবং ক্যামেরন তারা পাশের একটি পার্কিং লটের মধ্যে লুকিয়ে পড়ে, কারণ এটি ছাড়া তাদের কাছে আর কোনো অপশন ছিল না। বডিগার্ড দুইজন সেখানে এসে বুঝতে পারে তারা পার্কিং লটেই লুকিয়ে রয়েছে। তাই বডিগার্ড দুইজন তাদেরকে পার্কিং লটে খুঁজতে থাকে। রয় বডিগার্ড দুইজনকে ডিস্ট্র্যাক্ট করতে ক্যামেরনকে উল্টা পথে যেতে বলে। আর সে নিজে ছুটে ছুটে গাড়ির অ্যালার্ম বাজাতে থাকে। তারা দুজন দুদিক থেকে গাড়ির অ্যালার্ম বাজিয়ে বডিগার্ড দুইজনকে কনফিউজড করে দিচ্ছিল। একটা পর্যায়ে রয় একটি গাড়ি চুরি করে সেখান থেকে বের হতে গেলেই একজন বডিগার্ড কুড়াল দিয়ে গাড়ির চাকা ফাটিয়ে দেয়। এতে রয় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা দেয়। গাড়ি থেকে বেরিয়ে যখনই তারা সেখান থেকে দৌড়ে পালাতে যাবে তখন বডিগার্ড দুইজন দুই দিক থেকে তাদেরকে ঘিরে ধরে। আর কোনো কিছু বুঝে ওঠার আগেই একজন বডিগার্ড ক্যামেরনের দিকে ওয়াটার ক্যানন দিয়ে পানি স্প্রে করে তাদেরকে কোণঠাসা করে ফেলে। এতে করে ক্যামেরনের হাত থেকে পেয়ালাটি সিটকে চলে যায় বডিগার্ডদের হাতে। রয় ক্যামেরনকে নিয়ে সেখান থেকে দ্রুত যান নিয়ে পালায়, কারণ এইরকম জলহস্তির মতো দুইজন স্বাস্থ্যবান বডিগার্ডের সাথে তারা কখনোই ফাইট করে পারবে না। তবে মজার ব্যাপার হলো তাদের মুখে যেহেতু হেলমেট পরা ছিল তাই বডিগার্ড দুইজন তখনও জানতে পারেনি কারা এই পেয়ালাটি নেওয়ার জন্য ফাদারের উপর হামলা চালিয়েছিল। কিন্তু টেনশনের ব্যাপার হলো তারা পেয়ালাটি উদ্ধার করতে পারেনি। এখন রুমে ফিরে গেলে তো বার্লিন তাদেরকে আচ্ছা মতো বকাবকি করবে, অথচ এদিকে তো বার্লিন আরেকজনের বউ নিয়ে হ্যাপি নিউ ইয়ার পার্টি করছে। বার্লিন ক্যামেলির সাথে অপেরা হাউসে দারুণ টাইম স্পেন্ড করে। অপেরা ক্লাবের পার্টি শেষে তারা একই ট্যাক্সিতে হোটেলে ফিরে আসে।
বার্লিনের সাথে সারাদিন সময় কাটানোর পর ক্যামেলিও এখন বার্লিনের প্রতি দুর্বল হতে শুরু করেছে। পরের দিন সকালে ব্রুস আসে কেলার রুমে ক্যামেরনের খোঁজ করতে, কারণ ক্যামেরন গতকাল তার বাইক নিয়ে এসেছিল। কিন্তু কেলা জানায় ক্যামেরন কোথায় আছে সে ব্যাপারে কিছুই জানে না। রুমে কেলাকে একা পেয়ে ব্রুস তার উপর একটু লাইন মারার চেষ্টা করে। তবে শুরুতেই যেহেতু বলেছি কেলা একটু লাজুক স্বভাবের মেয়ে, তাই সে ব্রুসকে তার রুম থেকে চলে যেতে বলে এবং জানিয়ে দেয় যখন ক্যামেরন রুমে ফিরে আসবে তখন সে তাকে কল করে জানাবে। এদিকে রয় এবং ক্যামেরন দামিয়ানকে একটি কফি শপে ডাকে গতকাল তাদের সাথে যা ঘটেছে সে ব্যাপারে জানাতে। দামিয়ান তাদেরকে জিজ্ঞাসা করে গতকাল তারা কেন তাকে ফোন করে আপডেট করেনি, কিন্তু রয় জানায় তারা ফোন করেছিল বার্লিনকে, কিন্তু সে সারাদিন ফোন রিসিভ করেনি। এরপর দামিয়ান রয় ও ক্যামেরনকে তাদের গতকালের করা কীর্তিকলাপগুলো বলতে শুরু করে। তোমরা দুজনে মিলে গতকাল একজন বয়স্ক ফাদারকে 30 মিটার মতো বাইকে টেনে ছেঁচড়িয়েছ, একটি বিয়ের মজলিসে ঝগড়া বাঁধিয়েছ, আর পার্কিং লটে প্রায় 26টার মতো গাড়ি নষ্ট করেছ। ক্যামেরুন বলে ফাদারের সাথে থাকা দুইজন শক্তিশালী বডিগার্ডের সাথে শক্তিতে পেরে ওঠা আমাদের জন্য মুশকিল ছিল। তখন দামিয়ান তার সাথে করে আনা ব্যাগটি খুলে তার মধ্যে থাকা ওই পেয়ালাটি তাদেরকে দেখায়, যেটি তাদেরকে উদ্ধার করে আনতে বলা হয়েছিল। গতকালের ঘটনার পরে ফাদার অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। ফাদার আমাকে বলেছে দুইজন গুন্ডা তার উপর হামলা করেছিল এই পেয়ালাটি নেওয়ার জন্য, তাই ফাদার এটি আবার আমার কাছে নিরাপত্তার খাতিরে ফিরিয়ে দিয়েছে। তবে তোমরা দুজন একটা কাজ ভালো করেছ, গতকালের ঘটনায় ফাদারের কোমরে ভীষণ আঘাত পেয়েছে, তাই সে 1 সপ্তাহ চার্চে আসতে পারবে না। অর্থাৎ আমরা আরও 1 সপ্তাহ বেশি সময় পাচ্ছি নির্বিঘ্নে খনন কাজ চালিয়ে যাওয়ার জন্য। এদিকে ক্যামেলি বার্লিনকে ফোন করে জানাই গতকাল তার সাথে ক্লাবে কাটানো সময়গুলো সে খুব উপভোগ করেছে এবং সে খুব খুশি বার্লিনের মতো একজন মানুষের সাথে পরিচিত হতে পেরে। ফোন রাখতেই রুমে রয় আসে। বার্লিন রয়কে ক্যামেলির ব্যাপারে বলতে থাকে। ঠিক তখনই তার রুমের দরজায় ক্যামেলি টোকা দেয়। ক্যামেলি তাদের রুমের বাইরে অপেক্ষা করছে, এটি দেখে তো বার্লিনের আবার গলা শুকিয়ে যায়, কারণ তার রুমে পুরো সার্ভিলেন্স সেট আপ করা ছিল। কি করবে ভেবে না পেয়ে বার্লিন নিজে রুমের বাইরে গিয়ে ক্যামেলিকে কোনোভাবে ম্যানেজ করে সেখান থেকে চলে যেতে বলে। তবে অন্যদিকে চার্চের আন্ডারগ্রাউন্ড টানেলে টিমের বাকি সদস্যরা খনন কাজ চালিয়ে যাচ্ছিল পূর্ণ উদ্যমে, অথচ বার্লিন আরেকজনের বউ পটানোয় ব্যস্ত। দেখে এমন মনে হচ্ছিল বার্লিন তো চুরির মিশন থেকে মনোযোগ সরিয়ে ফেলেছে। এজন্যই লোকে বলে পিরিতি কাঠালের আঠা, লাগলে পরে ছোড়ে না। বার্লিন ধীরে ধীরে ক্যামেলির ফ্রেন্ড সার্কেলের সাথে সময় কাটাতে থাকে, অর্থাৎ তার সব কিছুই যেন এখন ক্যামেলিকে ঘিরে। একদিন রাতে কেলা ক্যামেরুনের সাথে ব্রুসের ব্যাপারে কথা বলে। সে জানায় ব্রুসকে তার ভালো লাগতে শুরু করেছে, আর এ সময় সেখানে ব্রুস চলে আসে আর তার কিছুক্ষণ পর আসে রয়। এরপর তারা 4 জন মিলে ইনডোর পার্টি করতে শুরু করে। গল্প এমন আনন্দ ফুর্তির মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছিল, আর খনন কাজ করতে করতে এক পর্যায়ে তারা তাদের টার্গেট মার্ক করা পর্যন্ত খনন কাজ সম্পন্ন করে ফেলে। তাদের একটি ইটের দেওয়াল পাওয়া পর্যন্ত খনন কাজ চালিয়ে যাওয়ার কথা ছিল, কারণ এই ইটের দেয়ালের পরেই রয়েছে নিলামশালার দেয়াল। তাদের প্ল্যান ছিল এই দেয়াল ভেঙে নিলামশালার ঘরের মধ্যে প্রবেশ করা, যাতে করে কেউ তাদেরকে ট্রেস করতে না পারে যে তারা কোন দিক দিয়ে প্রবেশ করেছে। খনন কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন তাদের কাজ হলো এয়ার চেম্বার ও সার্ভিস এরিয়া দিয়ে ভল্ট পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর তাদের একটি কংক্রিটের দেয়াল টপকাতে হবে, যার ওই পারেই রয়েছে ভল্ট। তবে সেখানে যেতে হলে সিসিটিভি ক্যামেরা এড়িয়ে যেতে হবে। ভল্টের বাইরে 2 জন গার্ড রয়েছে, যাদের মধ্যে একজন সেন্টারে ও আরেকজন ঠিক ভল্টের পাশে সবসময় সিসিটিভি ক্যামেরা দিয়ে ভিতরে মনিটর করতে থাকে। তাদের কাজ হলো এই 2 জন গার্ডকে কিছু সময়ের জন্য মনিটরের সামনে থেকে সরিয়ে দেওয়া, যাতে করে তারা সিসিটিভি ক্যামেরা হ্যাক করতে পারে। তারা প্ল্যান করে গার্ড 2 জন প্রতিদিন রাত 8টার দিকে পিৎজা অর্ডার করে, কিন্তু এবারের অর্ডারটি হবে ভিন্ন। পিৎজা অর্ডার করলে তাদের অর্ডারটি রিসিভ করবে কেলা। এদিকে আমরা ভ্যাকিউম সিল্ড ড্রেস পরে ভল্টের মধ্যে প্রবেশ করব, যাতে করে আমাদের শরীরের একটি চুলও সেখানে প্রমাণস্বরূপ না থাকে। অন্যদিকে ব্রুস খাবারের ডেলিভারি নিয়ে যাবে। ক্ষুধার্ত গার্ডদের সাথে ব্রুস ওই সমস্ত কার্যকলাপ করবে যেগুলোতে তারা বেশি রেগে যাবে, কারণ ক্ষুধার্ত মানুষের সামনে যখন একজন ডেলিভারি বয় ঘাড়তেরা কথাবার্তা বলবে তখন তারা এমনিতেই রেগে যাবে।
এরপর গার্ড দুইজন যখন মনিটরের সামনে থেকে উঠবে তখনই আমাদের খেলা শুরু হবে। আমরা 3 মিনিট সময় পাবো পুরো কাজটি সম্পন্ন করার জন্য। মনিটরের সামনে থেকে গার্ডরা উঠে গেলে আমরা রোবটের মাধ্যমে কংক্রিটের ব্লকটি সরিয়ে ফেলবো, আর ওই পথ দিয়ে আমরা এন্টি চেম্বারের মধ্যে প্রবেশ করব। অন্যদিকে ব্রুস গার্ডদেরকে ডিস্ট্র্যাক্ট করতে থাকবে। কেলা সিসিটিভি হ্যাক করবে। এদিকে ব্রুস গার্ডদের সাথে তর্ক করতে করতে এক পর্যায়ে সেখানে মারামারি বেঁধে যাবে, এবং যখনই গার্ডরা ব্রুসকে মারবে তখন সে আগে থেকেই একটি ক্যাপসুল খেয়ে নিবে, যাতে করে তাকে দেখে মির্গি ব্যামো ধরেছে বলে এমনটি মনে হয়। তারা অ্যাম্বুলেন্স বা পুলিশকে খবর দিতে পারবে না, কারণ তারা এটি বলতে পারবে না যে খাবার ঠান্ডা থাকার কারণে ডেলিভারি বয়কে মেরেছে। আর এই সময়ের মধ্যে কেলা সিসিটিভি হ্যাক করে ফেলে সেখান থেকে নিরাপদে সবাই বেরিয়ে পড়বে। সবশেষে রোবটের মাধ্যমে পুনরায় কংক্রিটের ব্লকটি আবার আগের জায়গায় লাগিয়ে দেওয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সময় মতোই পুরো কাজ শেষ হয়ে যাবে, এবং গার্ডরাও কিছুতেই বুঝতে পারবে না, কারণ ততক্ষণে সিসিটিভি আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আর আমরা যেটা দেখাবো গার্ডরা সেটিই দেখবে। ঠিক এর পরেই শুরু হবে এই খেলার দ্বিতীয় পর্ব, অর্থাৎ ভল্টের বাইরে যে স্টিলের দেওয়াল রয়েছে আমরা সেটিকে এমনভাবে পার করব যা দেখে বিশ্বের বড় জাদুকররাও বিস্মিত হয়ে বলবে ওয়াও। এরপর তৃতীয় এপিসোডে আমরা দেখতে পাই বার্লিন যখন সবাইকে প্ল্যান সম্পর্কে বলছিল তখন ব্রুস বিরক্ত হয়ে বার্লিনের ফ্রিজে উকি মারে। ফ্রিজের মধ্যে শ্যাম্পেইনের বোতল দেখে ব্রুস তো অবাক, এ যেন মেঘ না চাইতে জল, কারণ তার শ্যাম্পেইন খুবই পছন্দ। বার্লিন এটি লক্ষ্য করে তখন ব্রুসকে শ্যাম্পেইনের বোতল খুলতে বলে আর পুরো বোতলটি খেতে বাধ্য করে, কেননা এটি কোনো সাধারণ ক্লাসরুম নয় যে কোনো ভুল করলে গ্রাউন্ডে একটা চক্কর দিয়ে সেটি শুধরে নেবে। এখানে মনোযোগ না দিলে আর সামান্য ভুল হলে সোজা ফ্রান্সের জেলখানায় 16 বছরের জন্য বন্দী হতে হবে। সেই সাথে একজনের ভুল মানে পুরো টিমের জন্য বিপজ্জনক। এরপর বার্লিন সবাইকে দারুণভাবে মোটিভেট করে এবং সেই সাথে কিছু ঝাড়িও মারে। ব্যাক টু দ্য প্ল্যান। এরপর কেলা তার প্ল্যান শেয়ার করে। সে বলে আমি ভল্টের মধ্যে খালি ফ্রেম রেকর্ড করে সেটিকে লুকাকারে চালিয়ে রাখবো। এর মধ্যে ক্যামেরুন এবং রয় তাদের ভ্যাকিউম সিল ড্রেস পরে পুনরায় ভিতরে প্রবেশ করবে এবং ভল্টের ভিতরে থাকা স্টিলের দেয়ালটি কাটবে। এরপর আমরা ক্রেন দিয়ে স্টিলের দেয়ালটি টেনে উপরে তুলব আর ভল্টের মধ্যে প্রবেশ করব। প্ল্যান শুনে বার্লিন ভীষণ খুশি হয়। বার্লিন বলে যখনই আমরা খবর পাবো অকশনের সর্বশেষ গহনাটি ভল্টের মধ্যে রাখা হয়েছে তখনই আমরা চুরি করব। এই সময়ের মধ্যে বরং আমরা প্যারিসের সৌন্দর্য উপভোগ করি। এরপর বার্লিন ক্যামিলির সাথে একটি রেস্টুরেন্টে যায় ডেট করতে। সেখানে ক্যামিলি তার হাজবেন্ড অর্থাৎ ডিরেক্টর পলিকে দেখতে পায়। রেস্টুরেন্টে বার্লিন এবং পলির মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। এরপর বার্লিন সেখান থেকে বেরিয়ে আসে, তবে ক্যামিলির সাথে বার্লিনের মেলামেশা বন্ধ হয় না। তারা তাদের প্রেম চালিয়ে যেতে থাকে। এদিকে টিমের বাকি 5 জন মেম্বার প্যারিসের কোনো একটি রুফটপ কফি শপে বসে বিকেলের আড্ডা দিচ্ছিল। এ সময় সবাই ব্রুসকে শ্যাম্পেইন অফার করলে ব্রুস বলে আমি আর শ্যাম্পেইন এ জীবনে বেঁচে থাকলে কখনোই খেতে চাইব না, এর প্রতি আমার ঘেন্না ধরে গেছে। আড্ডা চলাকালীন সময়ে দামিয়ানের স্ত্রী তাকে ফোন করে। দামিয়ান জানায় যে সে প্যারিস এসেছে তার স্টুডেন্টদের সাথে নিয়ে। এই ওয়ার্কশপটি হয়ে গেলে সে তার স্ত্রীকে প্যারিসে নিয়ে আসবে, কিন্তু তার স্ত্রী তাকে জানায় যে এখন তাদের আলাদা থাকা দরকার, কেননা তার ইন্টারন্যাশনাল ক্লাস এ জীবনে কখনোই শেষ হবে না। এতে করে দামিয়ান ভীষণ কষ্ট পায়। সবাই ক্লাবে পার্টি করতে যেতে চায়, কিন্তু দামিয়ান যায় না। এটি আবার ক্যামেরন বুঝতে পেরে সেও দামিয়ানের সাথে থেকে যায়। পার্টিতে যাওয়ার সময় ব্রুস রয়কে জিজ্ঞাসা করে যে ক্যামেরন তার কাছ থেকে যে বাইকটি নিয়েছিল সেটি কোথায়, কারণ বাইক রেন্ট কোম্পানি তাকে প্রতিদিন ফোন করছে বাইকটি ফেরত দেওয়ার জন্য। যদি সময় মতো সে বাইক ফেরত দিতে না পারে তাহলে তার পাসপোর্ট পুলিশের কাছে দিয়ে দেবে, আর পুলিশ খুব সহজেই তাদের আইডেন্টি পেয়ে যাবে। তার চেয়ে বড় কথা বার্লিন যদি একবার জানতে পারে তাহলে তো তাদের অবস্থা কেরোসিন করে দেবে। রাতে ক্যামেরন দামিয়ানকে জিজ্ঞাসা করে তার স্ত্রীর সাথে তার ঝগড়া হয়েছে কিনা। দামিয়ান জানায় হ্যাঁ তা তো হয়েছে এবং সে আমাকে ছেড়ে দিতে চায়। ক্যামেরন তখন বলে সে হয়তো নতুন কোনো সঙ্গী পেয়ে গিয়েছে, তাই এখন তোমার আর প্রয়োজন নেই। এই পরিস্থিতির মধ্য দিয়ে ক্যামেরন নিজেও গিয়েছে।
তাই পেছনের কথা মনে করে সে কাঁদতে থাকে। অন্যদিকে বার্লিন তো ক্যামেলিকে নিয়ে বিন্দাস মজায় ছিল। এ সময় ক্যামেলির ফোনে তার হাজবেন্ড ফোন করে জানায় যে সে অলরেডি তাদের দুজনের সম্পর্কে জেনে গিয়েছে। ক্যামেলি তার হাজবেন্ডকে বলে, তুমি এত উত্তেজিত হও না, আমি বাড়িতে ফিরেই তোমাকে সব খুলে বলছি। এরপর বার্লিন রুম থেকে বেরিয়ে আসার সময় পলিকে উদ্দেশ্য করে বলতে থাকে, শালা তুই আমাকে রাস্তার ফকির বলিস, এখন দেখ শালা কেমন লাগে। আসলে ওই দিন রেস্টুরেন্টে তর্কের সময় পলি বার্লিনকে এসব কথা বলেছিল। এরপর দামিয়ান ক্যামেরনকে তার রুমে ডেকে নিয়ে যায় এবং তার বলা পরামর্শ অনুযায়ী দামিয়ান তার স্ত্রীর উপর রিসার্চ করে বেশ কিছু তথ্য পায় যেগুলো সে তাকে দেখাতে চায়। কিন্তু মাথায় তো বাজ তখনই পড়ে যখন ক্যামেরন জানায় অকেশন হাউসের সমস্ত গহনাগুলো চলে এসেছে এবং আগামীকাল এগুলো লেভেলিং করা হবে, অর্থাৎ চুরি করতে হলে আজ রাতে করতে হবে। এরপর রয় বার্লিনকে চুরির ব্যাপারে আপডেট জানিয়ে দেয়। বার্লিন বলে, তোমরা সকল ব্যবস্থা করতে থাকো, আমি সময় মতো পৌঁছে যাব, আমার এদিকে কিছু কাজ আছে। বার্লিন ক্যামেলির সাথে দেখা করতে গেলে সে বার্লিনকে জানায় যে তার হাজবেন্ড একটি সন্তান নিতে চায়, তাই এখন বার্লিনের সাথে তার মেলামেশা করা ঠিক নয়। এই কথা শুনে বার্লিন প্রচন্ড কষ্ট পায় আর সে ক্যামেলির কাছে সময় চায়। এরপর বার্লিন চার্চের উদ্দেশ্যে রওনা দেয় এবং ফোনে রয়কে ক্লোরোফর্ম ম্যানেজ করতে বলে। চতুর্থ এপিসোডে আমরা দেখতে পাই বার্লিন চার্চের বাইরে তার গাড়িটি পার্ক করে চার্চের মধ্যে প্রবেশ করছে। সেখানে অলরেডি বাকি টিম মেম্বাররা অকশন হাউসের ভল্টের উপর মনিটর করছিল। তারা দেখতে পায় ডিরেক্টর পলি ভল্টের মধ্যে সর্বশেষ গহনাটি স্টোর করছে। বার্লিন সেখানে এসে সবাইকে জিজ্ঞাসা করে, অকশন হাউসে কি সব গহনাগুলো চলে এসেছে? কেলা উত্তরে বলে, হ্যাঁ, সকল গহনা চলে এসেছে এবং অকশন হাউসের ভল্টটি এখন বন্ধ করে দেওয়া হবে 15 ঘন্টার জন্য। শুধু পলি পারবে এই ভল্টটি খুলতে। তখন বার্লিন জানায় এটি হলো এখন উত্তম চুরি করার সময়। এরপর তারা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু দামিয়ান বার্লিনকে বলে, বিগত 2 দিন ধরে তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না, একই সাথে পলির স্ত্রীও প্যারিসে নেই, তার মানে তোমরা দুজনে বাইরে মজমাস্তি করে বেড়াচ্ছিলে আর এজন্যই তুমি এত দেরিতে এখানে পৌঁছেছো। বার্লিন বলে, তুমি ছ্যাঁকা খাওয়া প্রেমিকের মতো কথা বলছো কেন? দ্রুত স্যুট পরে নাও, আমাদেরকে অতি দ্রুত কাজ শেষ করে বেরিয়ে পড়তে হবে। সবার প্রস্তুতি শেষে কেলা প্ল্যান মোতাবেক ভিডিও লুপ আকারে চালিয়ে সেট করে দেয়। এরপর বাকি টিম মেম্বাররা অ্যান্টি চেম্বারে প্রবেশ করে স্টিলের দেয়ালটি সরিয়ে ভল্টের মধ্যে প্রবেশ করে। এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভল্টের মধ্যে থাকা বক্সগুলো থেকে গহনাগুলো বের করে নিয়ে পুনরায় বক্সগুলো একই পজিশন মতো রাখা, যাতে করে সিসিটিভি ক্যামেরা চালু হবার পর বক্সগুলোকে পূর্বের জায়গায় দেখতে পাওয়া যায়। প্ল্যান মোতাবেক সবাই গহনাগুলো বের করে নিয়ে ব্যাগে ভরতে থাকে আর ওই পাশে কেলা গহনার চেকলিস্টে টিক মারতে থাকে। তবে এ সময় বার্লিনের সাথে দামিয়ানের তর্ক বেঁধে যায়। দাম্পত্য জীবন তাদের কারোরই ভালো ছিল না, তাই একজন অন্যকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে। তর্কের এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে হাত থেকে একটি গহনার বক্স পড়ে যায়। বেশ জোরে আওয়াজ হলে বাইরে থেকে ডিরেক্টর পলি সেটি শুনতে পায়, কিন্তু গার্ড যেহেতু মনিটরে দেখছিল আর মনিটরে যেহেতু আগের ভিডিও চলছিল তাই তারা এটিকে পাত্তা দেয় না। কিন্তু তারপরেও ওভারশিওর হওয়ার জন্য একজন গার্ড এন্টি চেম্বারে দিয়ে ভিতরে প্রবেশ করে। বাইরের দিকটা চেক করে সে কিছুই পায় না। এরপরেও পলি ভিতরে চেক করতে চায়। এ সময় তার ফোনে সোফি নামে একজনের কল আসলে সে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পলি চলে গেলে তারা পুনরায় চুরির কার্যক্রম শুরু করে। বার্লিন ও দামিয়ানের তর্কের জন্যই আজ এ অবস্থা হলো। তারা সকলেই ধরা পড়ে যেতে পারত। এজন্য দামিয়ান বার্লিনকে বলে, তোমার সাথে এটি হলো আমার শেষ চুরি, তাই এই মিশনটি আমি কমপ্লিট করব। এরপর তারা সবাই গহনাগুলো নিয়ে চলে আসে। বার্লিন ও রয় গহনাগুলো নিয়ে হোটেলে ফিরে যায় আর চার্চের আন্ডারগ্রাউন্ড টানেল পুনরায় আগের মতো করে রাখার জন্য টিমের বাকি মেম্বারদের হাতে মাত্র 4 ঘন্টা সময় ছিল। এদিকে পলি ঘুমিয়ে পড়লে বার্লিন রয়কে নিয়ে চলে যায় পলির বাড়িতে। বার্লিন ক্লোরোফর্ম দিয়ে পলিকে অজ্ঞান করে এবং তার ঘর থেকে সমস্ত ক্যামেরাগুলো রিমুভ করতে শুরু করে। অন্যদিকে টিমের বাকি সদস্যরা চেম্বারের স্টিলের দেওয়াল রং করে পুনরায় সবকিছু দেখতে আগের মতো করে দেয়। আর বার্লিন পলির গাড়ি নিয়ে তার আরেকটি বাড়িতে যায়। সেখানে তার পকেটে থাকা চুরির গহনাগুলোর বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় বাথরুমে ও তার বেডরুমে ছড়িয়ে ছিটিয়ে রাখে প্রমাণ হিসেবে। বোঝাই যাচ্ছিল বার্লিন পলিকে ফাঁসিয়ে দিচ্ছে। কেলা গার্ডদেরকে ফোনে বলে, বিল্ডিং এর বাইরে সন্দেহজনক কিছু লক্ষ্য করা যাচ্ছে, তোমরা দ্রুত চেক করো। সাথে সাথে গার্ডরা বিল্ডিং এর বাইরে যায় চেক করতে, কিন্তু তারা কিছুই পায় না। তখন দামিয়ান এন্টি চেম্বারের মধ্যে হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট করায়।
ফলে কন্ট্রোল বক্সে আগুন ধরে যায় এবং এই সুযোগে সে চেম্বার থেকে বেরিয়ে কংক্রিটের দেয়াল আগের মতো করে লাগিয়ে দেয়। বার্লিনের প্ল্যান ছিল চুরির সমস্ত কাজ শেষ করে হোটেলে ফিরতে ফিরতে প্রায় রাত 3টা-4টা বেজে যাবে। এই সময়ের মধ্যে কেউ বাইরে কোথাও না গিয়ে বরং নিজেদের রুম পরিষ্কার করবে এবং গহনাগুলো প্যাকিং করবে। সেই সাথে তারা যে সমস্ত সরঞ্জামাদি এবং কম্পিউটার ব্যবহার করেছিল সেগুলোর সবকিছু ধ্বংস করে দিবে যাতে কোনো প্রমাণ না থাকে। সবাই যার যার কাজে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ কিলার সাথে দেখা করতে ব্রুস আসে। সে যেহেতু একজন হ্যাকার তাই ব্রুস তার সাহায্য চায় বাইক রেন্টাল কোম্পানি থেকে তার পাসপোর্টটি ফিরে আনার জন্য এবং সেখানে থাকা ডেটা মুছে ফেলার জন্য। কেলা এই কাজটি করতে সম্মতি না দিতে চাইলেও এক পর্যায়ে তার জোরাজুরিতে রাজি হয় এবং তারা দুজনে মিলে চলে যায় বাইক রেন্টাল কোম্পানিতে। তারা চুরি করে অফিস রুমে প্রবেশ করে এবং কেলা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে ব্রুসের আইডি খুঁজতে থাকে। এই সময় ব্রুস জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পায় 4জন স্টাফ কার্ড খেলছে, যার মধ্যে একজন অফিস রুমে ফিরে আসছিল সবকিছু চেক করতে। গার্ড অফিস রুমে ঢুকে কেলাকে ডেস্কের সামনে দেখতে পায় এবং তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে। কেলা তার পরিচয় সঠিকভাবে দিতে ব্যর্থ হওয়ায় গার্ড তাকে সন্দেহ করতে শুরু করে এবং বাকি 3জন স্টাফও রুমে চলে আসে। ঠিক এই সময়ই তার কম্পিউটার হ্যাং করে এবং গার্ড সেটি ঠিক করে দিতে চাইলে যখন সে টেবিলের নিচের দিকে তাকায় তখন সেখানে ব্রুসকে দেখতে পাই। এইবারে তোমরা ঠেলা সামলাও। বার্লিন তোমাদের সবাইকে আজ রাতে বাইরে কোথাও না গিয়ে বরং রুমে থাকতে বলেছিল, কিন্তু স্যারের কথা না শুনে বাইরে বেরোনোর পরিণতি এবার ভোগ করো। এখন এদের সাথে কি হলো? বার্লিন আসলে কি পলিকে ফাঁসাতে পেরেছিল? চুরি করার পরে ভল্টের অবস্থায় বা কি হয়েছিল? পুলিশ কি তাদের ধরতে পেরেছিল? এই সমস্ত দারুণ দারুণ সব সাসপেন্স রেখে 4র্থ এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডগুলো দেখতে তোমরা এখনই ভিডিওটিতে লাইক করে তোমাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দাও।